আপনার যে রেস্তোরাঁ কাঠবাদাম, এটা তো বাংলাদেশের একমাত্র দোকান না, আপনার যে অঞ্চল আছে অনেক আছে। তো কেন আপনার মনে হলো যে কাস্টমাররা অন্য দোকান ছেড়ে আপনার কাছে আসবে? কি ইনোভেশন বা কি নতুনত্ব আনার চেষ্টা করেছিলেন? আচ্ছা, এটার জন্য আমাদের কন্টিনিউয়াসলি নানান কিছু করতে হয়, নানান প্রমোশনে যেতে হয়। আচ্ছা। হ্যাঁ, ডে বাই ডে আসলে কম্পিটিশন মার্কেটে টিকে থাকতে হলে কিছু না কিছু স্পেশাল কিছু করতে হয়। আমার যে এরিয়ায় বিজনেস, ওই এরিয়ায় তেমন কোনো সি ফুডের বিজনেস নেই। তো আমি আমার ওই রেস্টুরেন্টে সি ফুডের ব্যবস্থা করেছি। কন্টিনেন্টাল ফুড নেই, কন্টিনেন্টালের ব্যবস্থা করেছি। আর এটা ছাড়াও আদার দেন আপনার সবসময় কিছু না কিছু প্রমোশন থাকে। যেমন আমি পিৎজা যখন লঞ্চ করি আমার রেস্টুরেন্টে, আচ্ছা। পিৎজা লঞ্চের সময় আমি বিভিন্ন ধরনের অনলাইন প্রমোশন করেছিলাম। সেখান থেকে আবার কিছু উইনার চুজ করে তাদেরকে আমি ফ্রি পিৎজা ট্রিট দিয়েছি। আচ্ছা। তো সে এই ধরনের এঙ্গেজমেন্ট বাড়ে মানুষের, আচ্ছা। হ্যাঁ, রেস্টুরেন্টের প্রতি। তারপরে আবার যখন প্ল্যাটার ওপেন করলাম তখন প্ল্যাটারও সেম আরেকটা প্রমোশন করলাম। সেখানে আমি 5 জন গেস্টকে, তাদের ভিতর থেকে 5 জন প্রমোটারকে বলতে পারেন, ওদেরকে আমরা আবার ফ্রি ট্রিট দিয়েছি। আচ্ছা। তো এইভাবে বিভিন্ন মানুষের এঙ্গেজমেন্ট বাড়াতে হয়, নানান কিছু করতে হয়, ডে বাই ডে নানান প্রমোশনে যেতে হয়। মূল ব্যবসা তো খাবার, খাবারে আসলে ভ্যারিয়েশন আনার ব্যাপারে কি নতুনত্ব আনা যায় সেই বিষয়ে কোনো কিছু চিন্তা করছেন কিনা জনাব মেহরাজ হামিদ? নতুনত্ব তো প্রচুর হয়েছে, অনেক রকম, বাট আপনি কি খাবেন খুব লিমিটেড কিন্তু। এবং এগুলোর মধ্যে আমরা যেটা সেন্সাস করে দেখি, আসলে খুব পপুলার যেগুলি আপনার ডিশ সেগুলিই বেশি চলে আসলে। মানুষ না, মানে আমাদের এই কন্টিনেন্টে আমি মনে করি, আপনি জানেন না, এইচআর আমি অনেক বছর চাকরি করছি, অনেক দেশে গিয়েছিলাম, অনেক খাবারের দোকানের সাথেও আমি পরিচিত, কিন্তু বাংলাদেশেরটা একটু ডিফারেন্ট, একটু ইউনিক। আমাদের এই কন্টিনেন্টের মানুষটা কিন্তু আসলেও ভোজন রসিক, আচ্ছা। বাট একই ধরনের খাবার খায়। হ্যাঁ, বাট মানে বৈচিত্র্যের ভেতরে কিন্তু ওনারা এত সহজে যেতে চায় না। তো আচ্ছা। আমরা ব্যবসায়ী হিসাবে যদি বৈচিত্র্য বেশি আনার চেষ্টা করি, আমাদের আবার মুনাফার কথাটা কিন্তু খেয়াল রাখতে হয়। অ্যাবসলিউটলি। একটা প্রশ্নে ফিরে যাব, উনি খুব আপনি একটা প্রশ্ন করেছিলেন। দেখেন, আমি তো এখন গন টু বেসিক, এখন আর এইচআর এর মানুষ না বলতে গেলে। তো প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন এন্ড প্লেসমেন্ট, এই 4টা জিনিস এত ইম্পর্টেন্ট একটা ব্যবসায় মুনাফা করার জন্য। এবং ওই যে আপনি স্ট্যান্ডার্ডের কথা বললেন, সেটাকেও মাথায় রাখতে হবে, কোয়ালিটি যাতে ফল না করে সেটাও মাথায় রাখতে হবে, এবং নতুনত্ব নিশ্চয়ই আনতে হবে। বাট সেইটা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে ব্যবসায়ীর জন্য এইরকম সার্কামস্ট্যান্সেসে, যেখানে মানুষ বৈচিত্র্যে এক্সপ্লোর করতে চায় না। হ্যাঁ, হ্যাঁ। সেইখানে আমাদের জন্য মোটামুটি একটু চ্যালেঞ্জিং। আচ্ছা। বাট অনেক ডিশ, অনেক প্রোডাক্ট পোর্টফোলিও এখন আপনি দেখবেন যে কোনো দোকানে গেলে, যে কোনো একটা রেস্টুরেন্টে গেলে। আচ্ছা। এটাই আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ। জনাব বিল্লাহ, আপনাকে জানতে চাচ্ছি, এখন রেস্তোরাঁয় ইটিং আউট, যেটা মানুষ যখন যায় খেতে, তখন অ্যাম্বিয়েন্স, একটা রেস্তোরাঁ একটা অ্যাম্বিয়েন্স একটা বড় ভূমিকা পালন করে আজকাল দিনে। সেই বিষয়ে কতটা আসলে নজর দিচ্ছেন বা দেন আপনারা? আসলে আমাদের রেস্টুরেন্ট বিজনেসে প্রথমে একটা জিনিস খেয়াল করতে হয়, সেটা হচ্ছে কোয়ালিটি এবং টেস্ট। সেকেন্ড টাইম যেটা আসে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, নানান কিছু। তো এই ধরনের একটা কাস্টমার যাতে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে, সেই জন্য একটা বলতে পারেন নান্দনিক পরিবেশ আমাদের ক্রিয়েট করে রাখতে হয়। সার্ভিস সম্পর্কে অনেক বেশি আমাদেরকে নজর দিতে হয়, সে যাতে স্যাটিসফাইড হয় কাস্টমার। কারণ কম্পিটিশন মার্কেটে টিকে থাকতে হলে ডেফিনেটলি আপনাকে কিছু কিছু জিনিস খেয়াল করতে হবে। রেস্টুরেন্ট বিজনেস ক্ষেত্রে বেশি করে খেয়াল করতে হবে আপনাকে কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। সো এই জিনিসটা আমাদের বেশি নজর দিতে হয় সবসময়। আচ্ছা, ধন্যবাদ। জনাব মেহরাজ আহমেদ, কাস্টমার স্যাটিসফ্যাকশন জি, কিভাবে এনশিওর করেন? ওয়েল, ওনার একটা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট করেছেন, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট ডাজ ম্যাটার্স। খাওয়া দাওয়া কিন্তু আপনি প্রত্যেকটি দোকানে গেলে বা রেস্টুরেন্টে গেলে কিন্তু একই টাইপেরই পাবেন। অ্যাবসলিউটলি। এবং আমরা যে বলি যে আসলে কোয়ালিটিটা কেমন, এই একটা রেস্টুরেন্টে খেলাম, আবার বলবো যে কোয়ালিটিটা ভালো বা খারাপ বা ভালো হয় নাই, আসলে কিন্তু এনভায়রনমেন্টটা এটার উপর একটা ইম্প্যাক্ট আনে। আপনি ওইরকম যদি একটা সুদিং এনভায়রনমেন্ট করেন, যেখানে বিভিন্ন ধরনের একটা পার্টিকুলার সেগমেন্ট অফ কাস্টমার আসতেছে, তার একটা একটা এক্সপেক্টেড এনভায়রনমেন্টের প্রয়োজন হয়। আচ্ছা। এবং সেইটা কিন্তু খাওয়ার কোয়ালিটির উপরও কিন্তু ইম্প্যাক্ট পড়ে। এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আমি মনে করি 60% নির্ভর করে ওই এনভায়রনমেন্টের উপর, সার্ভিসের উপর। এবং কোয়ালিটি তো ডেফিনেটলি, ওইটা তো আপনার বসে যখন সে রিল্যাক্স হইল, ডিশটা নিল, খেলো, তখন কিন্তু তার স্যাটিসফ্যাকশনটা আছে। আপনি একটা কোয়েশ্চেনিয়ার, সার্ভে কোয়েশ্চেনিয়ার যদি ওকে দেন, তাহলে কিন্তু একটা পার্টিকুলার প্যারামিটার নিয়ে কিন্তু আপনি কোয়েশ্চেন করেন না, অনেকগুলো প্যারামিটার থাকে। এবং দেখা যায় কোয়ালিটিতে দিয়েছে কিন্তু নিউট্রাল,
আচ্ছা আচ্ছা আমরা দেখেছি এটা, অন্যান্য জায়গায় কিন্তু ওয়ার্স্ট, মানে খারাপের দিকে। তো স্বাভাবিকভাবে একটা ওভারঅল ইম্প্যাক্ট কিন্তু এখানে আসে। তো কাস্টমার স্যাটিসফ্যাকশন আমি বলবো যে শুধু খাবার মানটা নিয়ে না, গুণটা নিয়ে না, সার্বিক পুরো জিনিসটাকে নিয়েই কিন্তু একটা কাস্টমার স্যাটিসফাইড হয়। ধন্যবাদ জনাব বিল্লা। আমরা আমাদের দেশে আমাদের ফাস্ট ফুডের কথা বলি বা বিভিন্ন রেস্তোরাঁর কথা বলি, অনেক ইন্টারন্যাশনাল চেইন রেস্তোরাঁ আছে, যেমন জনাব মেহরাজ হামিদের তাজওয়ারি সিপি, এটা একটি ইন্টারন্যাশনাল চেইন। আমি যদি দেশি প্রতিষ্ঠানের দিকে তাকাই, তাহলে আমরা খুব একটা দেখি না যে আমাদের লোকাল ব্র্যান্ড যে খুব শক্তিশালীভাবে কোথাও যাচ্ছে আমরা দেখছি না। এটার কারণটা কি? বা হয়তো একটা খুব বেশি হলে 2-3টা ব্রাঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকে, যে লং টার্ম ভিশন যে ব্র্যান্ড করে তোলা সেটা আসলে মিসিং। সেটা আসলে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে যারা ফ্র্যাঞ্চাইজ দেয় বা দিতে চায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। আমাদের দেশের নাই তা বলে ইন্টারন্যাশনাল চেইন নেই, ইন্টারন্যাশনাল আছে, হ্যাঁ। ইন্টারন্যাশনাল চেইন বলতে আমাদের বাংলাদেশি মালিকের ইন্টারন্যাশনাল চেইন তেমন একটা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এছাড়াও ফ্র্যাঞ্চাইজি বলছে সেই অর্থে। ফ্র্যাঞ্চাইজেস, হ্যাঁ রাইট। আর এমনিতে অনেক ধরনের ফুড আছে যেগুলি মোটামুটি অনেকগুলি চেইন, 8টা 10টা 15টা 20টা আউটলেট আছে। তবে ডে বাই ডে আসলে এই দিকটা যদি আমরা সবাই মিলে আগ্রহী হই যে ব্রড করব, তাহলে কিন্তু ইট ইজ পসিবল, কারণ যেহেতু এটা একটা খুব অপরচুনিটি এই ফিল্ডে আছে আমাদের। জনাব হামিদ, আপনার কি মনে হয় কেন দেশি প্রতিষ্ঠান তারা আসলে এখানে তাদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছে না? আমি বলবো যে আসলে আমাদেরকে অনেক ক্ষেত্রে নিজেদেরকে আগে ঠিক করতে হবে আমরা কি করতে চাই। কথাটা হচ্ছে কি, মানে একটু আধ্যাত্মিক হলেও বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের ইমেজটা রাইট আমরা অন্যের কাছে কিভাবে তুলে ধরছি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হতে গেলে কিন্তু আপনাকে বাইরে আপনার ইমেজটা ধরতে হবে। আমি আমার নিজের দেশের মধ্যে আমার ইমেজটা কেমন করছি, এটা হচ্ছে ফার্স্ট টাইম। প্রথম, রাইট। তারপরে কিন্তু বিদেশে ওইটাকে নিয়ে যাবে, কে নিয়ে যাবে? আরেকটা ফ্র্যাঞ্চাইজ বাইরের দেশে। তো আমার যদি ইমেজে প্রবলেম থাকে, তাহলে তো আমি ইন্টারন্যাশনাল একটা ফ্র্যাঞ্চাইজি হতে পারবো না। আমি একটা কথা বলবো, হয়তোবা রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুড বিজনেসে আমরা দেশের বাইরে যেতে পারিনি, কিন্তু অনেক ইন্ডাস্ট্রি আমরা দেখব এই কিছু বছরের মধ্যে কিন্তু অনেক এক্সপান্ড করেছে অনেক দেশে। সো আমি নাম নিচ্ছি না, জি, কিন্তু আপনিও জানেন যে ওরা কিন্তু সাকসেসফুল হয়েছে অনেক জায়গায়। এমন কি বিদেশে যতটুকু ওনারা কামাচ্ছেন দেশের চেয়েও বেশি। আচ্ছা, তো সেটাও তো সম্ভব হচ্ছে। সেটা আমি মনে করি ওনাদের ইমেজটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন দেখেই এটা সম্ভব হয়েছে, আমাদেরও করতে হবে। জনাব মেহরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব রাকিব বিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতায় শেষ করতে হচ্ছে, আপনাদের সাথে ভবিষ্যতে আমরা এ নিয়ে আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।